23 জেলার হবু শিক্ষক শিক্ষিকাকে মানে সংগ্রামী অভিনন্দন দিচ্ছি এই কারণে যে আপনারা গত প্রায় 1.5 বছর হতে গেল যেভাবে কি আইনি পথে কি রাজপথে যেভাবে করে দেখিয়েছেন, সেটা সত্যি প্রাথমিকের ইতিহাসে এই প্রথম কোনো বঞ্চিতরা এতভাবে মানে বিভিন্নভাবে আপনারা চেষ্টা করে গেছেন, আমরা চেষ্টা করে গেছি। তো আজকে আমরা শুধু অপেক্ষায় দিন গুনছি কবে আমাদের ইন্টারভিউ নোটিশ পাবো। তার সাথে সাথে শূন্য পদের বিষয়টাও কিন্তু সব্বার মাথায় একটাই চিন্তা যে শূন্য পদ কত আসতে পারে। তো এই বিষয়ে শুধু পর্ষদ নয়, সরকারের বিভিন্ন আধিকারিকের কাছেও শূন্য পদের বিষয়টা বারে বারে তুলে ধরছি, বারে বারে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে একটা পার্থ লাইভ করে দেখিয়েছে যে একটা একেবারে বসে না থেকে আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছি, যেখানে যারা এই মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি ভোটে দাঁড়াচ্ছে তাদের মাধ্যমে আমাদের যে দাবিগুলো 23টা জেলায় কেউ না কেউ প্রত্যেকটা জেলায় প্রচার হচ্ছে। তো আমাদের দাবিগুলো যে চিঠি আছে সেই চিঠির মাধ্যমে নাম এবং নিজের জেলার নাম দিয়ে আপনারা পাঠাবেন। এটা প্রত্যেকটা জেলার থেকে ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে। পাশে যেই বিধায়ক কিংবা হবু এমপি আসুন না কেন তার কাছে আমাদের বঞ্চনার কথা তুলে ধরবেন, এটা একটা কর্মসূচির মধ্যে পড়ছে। আর মেন কথা যেটা আমি বলছি, গত দিনের আগের দিনে আমি পর্ষদে গেছিলাম, প্রায় 2 ঘন্টার মতো ছিলাম। তো বিশেষ করে আইনি যে কেসগুলো এভিডেভিট পর্ষদ দিচ্ছে না সেই বিষয়টা আলোচনা করতে গেছিলাম। আমাদের 5ম শ্রেণীর মামলাটা যেহেতু মে মাসের ফার্স্ট উইকে আছে, এছাড়াও পিডিএম মামলাটাও আছে, তো তার এভিডেভিটগুলো 3 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও পর্ষদ দিচ্ছে না, সে বিষয়ে জানার জন্য পর্ষদে গেছিলাম। প্রায় 2 ঘন্টার মতো ছিলাম পর্ষদে। তো আপনাদের একটাই কথা বলবো, আমাদের অভিভাবক, আমাদের সম্মানীয় স্যার, আমাদের শ্রদ্ধেয় গৌতম পাল মহাশয়ের প্রতি ভরসা রাখুন। প্রাথমিক পর্ষদ সভাপতি উনি যখনই গেছি তখনই কিন্তু একটাই কথা বলেছে, আমার উপর ভরসা রাখুন, আমি আপনাদের অভিভাবক। আর আমার সময়ে প্রথম টেট হলো, স্বচ্ছ টেট হয়ে বাংলা দেখেছে, সুতরাং এই টেট কিন্তু বঞ্চিত হবে না, এই টেট বঞ্চনা হবে না। সেই ভরসা রেখে কিন্তু আমরা এখন ভোটের সময়ও কিন্তু আন্দোলন করছি না। আমরা ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে কিন্তু আমরা সল্টলেক চত্বরে কিন্তু কয়েক হাজার কিন্তু টেট পাসরা নেমে পড়তে পারি, কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তবু যেহেতু স্যার এবং বিভিন্ন পুলিশ কর্তারাও রিকোয়েস্ট করেছিলেন যে আপনাদের বিষয়টা খুব ভাবা হচ্ছে এবং ভোটের পরপরই আপনাদের রিক্রুটমেন্টটা হবে, তো সেই কথা ভেবেই কিন্তু আমরা এখন রাজপথে নামছি না, এবং 23 জেলার পক্ষ থেকে কেউই নামছে না রাজপথে, কারণ আমরা ভরসা রাখি সরকারের উপরে, ভরসা আছে। বিহারের মতো যেমন নিয়োগ হয়েছে সেই নিয়োগটা করে যেন এই 22 স্টেটে দেখানো হয়। একদম আমাদের সবার লক্ষ্য, সত্যি কথা বলতে কি, দিনের শেষে চাকরিটা দরকার, চাকরিটা পাওয়া দিনের শেষে এটা কিন্তু অবশ্যই দরকার। তার জন্যই কিন্তু আজকে ছোটাছুটি, এত কষ্ট, এত পরিশ্রম কিন্তু করতে হচ্ছে, ভ্যাকান্সির দিকটা দেখতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা না বললে নয়, আমরা যে সুপ্রিম কোর্টে গেছিলাম 23 জেলার পক্ষ থেকে 1 সপ্তাহের মধ্যে যেভাবে ফান্ড দেওয়া হয়েছিল, এই স্বল্প সময়ের মধ্যে আপনারা যেভাবে সাহায্য করেছেন এবং সেখান থেকে কিছুটা হলেও আমরা আমাদের আশার আলো জাগিয়ে নিয়ে আসতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ দেব তাদেরকে যারা এই সাহায্যের পথ বারে বারে সাহায্য করেছেন এবং 23 জেলার 22 স্টেটের পক্ষে যাতে কোনো ক্ষতি না হয় সেই পথে এগিয়ে এসছেন। এই স্বল্প সময়ে তাদেরকে কুর্নিশ জানাই আমি এইভাবে এগিয়ে আসার জন্য। গতকাল লাইভের মাধ্যমে প্রত্যেকটা রেসপেক্টিভ গ্রুপে আমাদের প্রত্যেকটা ডিটেলস দেওয়া হয়েছে। আর পৃথিবীর কোনো কাজ হয়নি, পৃথিবীর কোনো বিপ্লব হয়নি এমন
যে যেখানে সমালোচনা নেই, কিন্তু সমালোচনাটা একটু বেশি হয়ে গেলে সেটা কিন্তু 22 স্টেটের পক্ষে খুব খারাপ। স্বল্প সময়ের মধ্যে প্রায় 9 লক্ষের কাছাকাছি ফান্ড দিয়েছেন আপনারা, সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে আমরা যেতে পেরেছিলাম, তার সম্পূর্ণ কৃতজ্ঞতা জানাই 23 জেলাকে, না হলে কিন্তু সম্ভব হতো না। আর যারা ছোট ছোট বিষয় নিয়ে যে সমালোচনা করছে তাদেরকে বলবো, এটা একটা শিক্ষক সুলভ আচরণ নয়। প্রত্যেকটা কাজে সমালোচনা থাকে, কিন্তু সমালোচনাটা যদি 22 বিরোধী হয়, সেটা 23 জেলা আপনারা প্রতিবাদ করবেন। প্রথম থেকেই বলেছি যে সংগঠন ভাঙার প্রচেষ্টা কিন্তু প্রথম থেকেই ছিল। 22-এর এই ঐক্যমঞ্চ যদি ভেঙে দেওয়া যায়, তাহলে কেউ রাস্তায় নামবে না, কেউ আন্দোলন করবে না, কেউ আইনি পথে যাবে না, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। সেটাও সামনের দিনে আপনারা গত দিনে আপনারা সেটা প্রতিবাদ করেছেন 23 জেলা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই পুরো কৃতজ্ঞতা জানাবো 23 জেলাকে, 22 স্টেট 23 জেলাকে, যে আমরা কিন্তু এখন ম্যাট আটকানোর জন্যও কিন্তু তৈরি। আপনারা এগিয়ে এসেছিলেন বলেই কিন্তু তৈরি এখনও। সুপ্রিম কোর্টে হয়তো এই মাসেই আবার ম্যাটের শুনানি হতে পারে, সেখানেও কিন্তু তৈরি আমরা যাব। সুতরাং 22-এর বিপদ আসবে, সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ব। তাই বলবো, যারা এই 22-এর মঞ্চটাকে ভাঙার চেষ্টা করছে, যারা এই 23 জেলাকে ভাঙার চেষ্টা করছে, আপনারা এটা রুখে দিন। সমালোচনা দরকার, কিন্তু সেই সমালোচনাটা যদি 22 বিরোধী হয়, সেটা কিন্তু আপনাদের স্বার্থ বিরোধী হয়ে যাচ্ছে। বিশেষ কিছু বলবো না, প্রত্যেক কাজে নিন্দুক থাকে। তো সবার প্রথমে 23 জেলাকে ধন্যবাদ দেব যে এই সব নিন্দুকদেরকে আপনারা অবশ্যই চিনেছেন, কারণ একটা সপ্তাহের মধ্যে যেভাবে আপনারা সাহায্য করেছেন, করে আমরা বিএডটাকে অন্তত বিএড সামনের দিনে যাতে না আসে সেই বিষয়টা কিছুটা হলেও ওখান থেকে বের করে নিয়ে এসেছি, এবং সামনের দিনে এটা ক্লিয়ার হয়ে যাবে। বিএড থাকছে না, এটা বরাবরেরই কথা, এবং বিএড টেট পাস করে পরবর্তীকালে ট্রেনিং করে তারা কোনোভাবেই যাতে রিক্রুটমেন্টে না আসে, সেই বিষয়টার দিকে নজর কিন্তু আমাদের আছে। হ্যাঁ, ম্যাট আটকানোর জন্য তৈরি, আবারও বলছি 23 জেলা আছে বলেই সম্ভব। ম্যাট আটকানোর জন্যই তৈরি, আর ম্যাটটা আটকানোর প্রয়োজন আছে। ম্যাটটা না আটকাতে পারলে আমাদের বড় ক্ষতি হয়ে যাবে। আজকের দিনে আমরা চাইছি যে একটা টেট পাস যেন বেশি না যুক্ত না হয়, একটা টেট পাস যেন নতুন করে যুক্ত না হয়। অনেকে আমার কাছে টেক্সট করছিলেন যে দাদা 3000 হবে ম্যাট পাস করলে। তারা 14-ই ক্যান্ডিডেট হয়তো কোয়ালিফাই করেনি, কিন্তু আমি বলবো আজকে ম্যাট যদি বেরোয় কী হতে পারে, আপনারা কমেন্ট করুন। ম্যাট বেরোলে তারা কিন্তু, যারা আগে ট্রেনিং ছিল 14 সালের আগে, তারা কিন্তু সেকেন্ডের মধ্যে তারা কিন্তু হাইকোর্টে ছুটে বলবে যে 14 সালের আগে ট্রেনিং করা, যেহেতু 14 সালের ট্রেনিং প্রাপ্ত সবাই চাকরি পেয়েছিল, তাই আমরা সেই সময় যদি 6টা নাম্বার পেতাম আমরাও চাকরি পেতাম, তাই আমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হোক। তখন কিন্তু 22 বলে আমরা কেউ থাকবো না। তাই ম্যাটটাকে আটকানো সামনে খুব জরুরি। ম্যাট 1594 আটকানো খুব জরুরি। আমরা তৈরি আছি, 23 জেলা তৈরি আছে, 22 স্টেট তৈরি আছে। হ্যাঁ, ভ্যাকান্সিটার ব্যাপারটা আবারও বলছি যে ভ্যাকান্সিটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে। বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন তথ্য দিচ্ছে, কিন্তু যেহেতু আমরা প্রতিনিয়ত কিন্তু যতটা পারি কিন্তু পর্ষদের সাথে যোগাযোগ আছে, বিভিন্নভাবে যোগাযোগ রাখার চেষ্টা করি। ভ্যাকান্সি কালেক্ট হচ্ছে কিনা সেটা কেউ এখনও পর্যন্ত কেউ ঠিকঠাক বলতে পারবে না। তবে 23 তারিখের এই 20-22-এর সেশনটা মিটলে মনে করবে আমাদের সামনে যে ঘন কালো মেঘ জমে আছে, ঘনিয়ে আছে যে মেঘ, এই মেঘটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এই 20-22টার জন্য কিন্তু কোনোভাবে চাপে রাখতে পারছি না। আর তাছাড়া আপনারা জানেন যে 3rd ফেজের স্টেট কাউন্সিলিং কিন্তু এখনও বাকি আছে। গতদিন যেদিন আমি পর্ষদে গেছিলাম, অনেক বন্ধুরা ছিল, তাদের বাকি আছে, এটাও করবে। হয়তো ভোটের আগে করতে পারে কিংবা ভোটের পরেও করতে পারে, তারাও এসেছিল ডেপুটেশন নিয়ে। তো এই চলতি রিক্রুটমেন্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, কিন্তু আমরা আমাদের দাবিটা কিন্তু চাপিয়ে দিতে পারছি না। আর একটা কথা মাথায় রাখবেন যে আপনারা যদি নিজের জায়গা ঠিক না রাখেন, আমরা কিন্তু চাপ দিয়ে কিন্তু ভ্যাকান্সি বের করব।
ভ্যাকান্সি বের করতে হবে। পাশের রাজ্য বিহার যেখানে রিক্রুটমেন্ট হলো তার তথ্য পুরো আছে, সেখানে বাংলাকে অবশ্যই দিতে হবে। আমরা সরকারের পাশে আছি, সরকারের পাশে থাকবো, কিন্তু আমাদেরকে বঞ্চিত করলে হবে না। দেখো, অনগোয়িং রিক্রুটমেন্ট বিষয়টা ল অফিসারকে বলে এসেছি সেদিন, যে আপনাদের যেন 23 তারিখের যে শুনানি, এই শুনানি নিয়ে যেন ধুলিয়া স্যারের বেঞ্চ যেহেতু আপনারা দেখেছেন যে হয়তো পজিটিভ রায় আসতে পারে, এই দিনই হয়তো চূড়ান্ত পর্যায়ে রায় আসবে, এটা যেন আর না বাড়ানো হয়। এর মধ্যেও দরকার হয় আবারও যোগাযোগ করব। হ্যাঁ, আর যারা বলছে যে আমাদের ভ্যাকান্সি কেটে নিয়ে মানে ফিউচার ভ্যাকান্সি কেটে নিয়ে 14দের দেওয়া হবে, আইনি বিষয় আমি বলবো না, একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলবো না, কিন্তু এটুকু বলছি আইনি পথে লড়াই হবে। মানে শূন্যপদ, ভবিষ্যতের শূন্যপদ যেটা কাটবে সেটা 22-এর পক্ষ থেকে 23 জেলা আমরা আছি, আমরা সব দিকে লক্ষ্য রাখছি, প্রতিনিয়ত লক্ষ্য রাখছি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে প্রাথমিক রিলেটেড যেসব কেসগুলো উঠছে, আমাদের হয়তো কম জানি, আমাদের হয়তো অভিজ্ঞতা কম, কিন্তু সব রকমভাবে আমরা নজরে রাখছি বিষয়গুলোর দিকে, আমরা বসে থাকবো না। আর টেট কোয়ালিফাইড, হয়তো আপনারা বলছেন ডিএলএড টেট কোয়ালিফাইড কত সংখ্যা হতে পারে, এটুকু বলবো, আমার একটা কথা বলেছি যে বৈধ পূর্ণ প্রশিক্ষিত টেট কোয়ালিফাইড এর সংখ্যা কিন্তু অনেক কম। ইন্টারভিউ নোটিফিকেশানটা আসতে দিন, অনেক আইনি পথ আছে, এখন আমাদের একটাই লক্ষ্য, শূন্য পদ আর ইন্টারভিউ নোটিফিকেশান, এর বাইরে আমরা এখন কোনো দিকেই এগোতে চাইছি না। আর সামনে যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে একদম শক্ত হাতে দমন করা, ম্যাটটাকে আটকানো, বিএড টেট পাস পরবর্তীকালে ট্রেনিং, এটাকে আটকানো, যাতে আমাদের কম্পিটিশানটা অনেক অনেক কমে যাবে। আর আপনারা ইতিমধ্যে জানেন যে নতুন করে টেট কোয়ালিফাইড করা কিন্তু পশ্চিমবঙ্গে আরও পরীক্ষা আসবে, কিন্তু নতুন করে টেট কোয়ালিফাই করাটা কিন্তু একটু চাপের হবে। সুতরাং 22 টেট এবং আগে পূর্ণ প্রশিক্ষিত যারা হয়ে আছেন তারা নিশ্চিন্তে থাকুন, একটু ইন্টারভিউয়ের পড়াশুনো করুন, টুকটাক করে পড়ুন। শিক্ষক, তাই শিক্ষকতাটা করতে তো হবে আমাদের, তো আরেকটু ভালো করে আমরা শিখি, পড়ার তো শেষ নেই, পড়তে হবে, পড়াতে হবে। আপনারা নিজের নিজের জায়গায় একটু একটু করে পড়াশুনো করুন, ইন্টারভিউ হঠাৎ করেও চলে আসতে পারে, দেখা যাক, সব রকম কিন্তু চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর ডিটেলস আপনাদের যা জানার থাকে একটু কমেন্ট করতে পারেন। হ্যাঁ, দেখো, দিদির কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু বেশ একবার, দুবার, তিনবার চিঠি দিয়েছি। ওনার ব্যক্তিগত পিএ যিনি আছেন তার কাছেও দিয়েছি, আমিও সেদিন গিয়ে কথা বলেছি, ব্যক্তিগত যিনি পিএ আছেন, আইএস অফিসার যিনি আছেন, ওনার সাথেও কথা হয়েছে, উনিও বলেছেন যে ফিডব্যাক আসেনি। তো আমাদের নিয়ে একটা চিন্তাভাবনা অবশ্যই চলছে, কারণ শুধু আমাদের মুখ্যমন্ত্রী না, আমাদের অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছেও কিন্তু, অফিসেও কিন্তু চিঠি দিয়েছি। তো সব দিকে চেষ্টা করছি, কিন্তু এই চলতি রিক্রুটমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আমাদের নিয়ে কিচ্ছু ভাববে না, আর এ নিয়ে কোনো বার্তাও দেবে বলে আমার মনে হয় না। কারণ এতদিন আমরা যেভাবে রাজপথে ছিলাম, অবশ্যই বার্তা দেওয়ার আমরা পেতাম, কিন্তু চলতি রিক্রুটমেন্ট যেহেতু সুপ্রিম কোর্টের আন্ডারে একটা কেস চলছে, এখন হাইকোর্টও এর ভিতরে আসতে পারে না, এখন হাইকোর্টও এর মধ্যে আসতে পারে না। আর রিক্রুটমেন্টের কেসটার ব্যাপারে আপনারা অনেকে জিজ্ঞাসা করছিলেন, দাদা কতদূর, আমি এই বিষয়টা আমার স্বল্প জ্ঞানে একটুকুই বলবো যে রিক্রুটমেন্ট কেসটা মনে করলে আমরা সামনের সপ্তাহে তুলতে পারি হাইকোর্টে, চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, 23 তারিখে যেহেতু 20-22-এর এই মামলার হেয়ারিং আছে, তো এখন পর্ষদ এসে পরিষ্কার বলে দেবে যে সুপ্রিম কোর্টে যে ম্যাটার, সুপ্রিম কোর্টের মহামান্য শীর্ষ আদালতে যে ম্যাটার এখনো পর্যন্ত পেন্ডিং বা চলতি রিক্রুটমেন্ট যেটা চলছে, এখনো আইনি পথে চলছে, হঠাৎ করে যদি এখন রিক্রুটমেন্ট করি তাহলে আমাদের 22-এর রিক্রুটমেন্টটাই ঝুলে যাবে। এখান থেকে 6 মাস পরে আপনার শুনানি দিয়ে দিল, কিছু করার থাকবে না, কারণ চলতি রিক্রুটমেন্ট একটা চলছে, হঠাৎ করে রিক্রুটমেন্ট নিয়ে আসা মানে সেই রিক্রুটমেন্টটা ঝুলে যাওয়া,
এটা আপনারা যারা বুঝতে পারছেন, অনেকে বলছেন দাদা একটু দেরি হোক তাও ভালো, কিন্তু যেন আমাদের ইন্টারভিউটা যেন ঝুলে না যায়। ইন্টারভিউটা কোনো কারণে কোনো আইনি ঝামেলায় যদি জট পাকিয়ে যায় তাহলে কিন্তু আরও 6 মাস ওয়েট করতে হবে। 2017 সালে দেখলেন এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি, প্রায় 10 মাস হয়ে গেল। অনেকে চাকরি করছে, অনেকে অপেক্ষায় দিন গুনছে, প্রত্যেকটা দিন গুনছে। আমাদের স্বচ্ছ টেট, আমাদের রিক্রুটমেন্টটাও যেন কোনো বাধা না আসে, যেন খুব দ্রুততার সহিত হয়, মানে দ্রুততার সহিত এই কাজটা কমপ্লিট হয়, আমরা শিক্ষক শিক্ষিকা হতে পারি, সেই বিষয়টার দিকে ভেবে আমাদের মহিত থেকে শুরু করে আমাদের যারা 23 জেলার মানে যারা সহযোদ্ধারা আছে তারা চিন্তা ভাবনা করে আইনি পরামর্শ নিয়ে কনফারেন্স করে কিন্তু এগোচ্ছে। এটা আমাদের নিজস্ব মতামত নয়, আমরা বড় বড় অ্যাডভোকেটের সাথে আলোচনা করেছি, সেই বিষয়ে যারা যা অ্যাডভাইস করছে সেই অনুযায়ী কিন্তু এগোচ্ছে। একটা সুপ্রিম কোর্টে চলতি রিক্রুটমেন্ট চলছে, হঠাৎ করে যদি রিক্রুটমেন্ট কেস উঠে যায়, পরিষ্কারভাবে সরকার বলবে যে সুপ্রিম কোর্ট যেখানে এখনো পর্যন্ত মানে একটা রিক্রুটমেন্ট চলতি রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্টে ঢুকে আছে, হঠাৎ করে আমি নতুন নোটিফিকেশান দেবো, আর এই নোটিফিকেশান দিলেই তো ঝুলে যাবে। সেদিন তো পর্ষদ সভাপতি আমাদের গৌতম পাল মহাশয় পরিষ্কার বললেন যে আপনাদের নোটিফিকেশান যদি আমি এখন দিই, এখন যদি সুপ্রিম কোর্ট আমার নামে যদি একটা ফাইন করে দেয় বড় আকারের, আমি কিছু করতে পারবো? আপনাদের রিক্রুটমেন্টটাই তো ঝুলে যাবে। তো ব্যাপারটা একটু বুঝতে হবে। স্যার আমাদের পক্ষে আছেন, স্বচ্ছ টেট স্বচ্ছতার সহিত অবশ্যই নেবেন। এই রিক্রুটমেন্টটা শুধু একটাই চাপে রাখছি পর্ষদকে যে আপনারা এই 23 তারিখে যেন এই 20-22টা যেন কমপ্লিট হয়ে যায়, তাহলে আমরা যারা এখনও পর্যন্ত ডিপ্রেশনে ভুগছি, 23 জেলার অনেকেই আছে ডিপ্রেশনে আছে, প্রচুর টেক্সট করে, ফোন করে, দাদা কি হবে, দাদা কি হবে, এরা অন্তত বাঁচবে। আর কতদিন, প্রায় 10 মাস হতে গেল 17 সালের যে নিয়োগটা, আর কতদিন? আর 17 সালের পরে একটাই টেট হয়েছে, সেটাই 22 টেট। তারাও তো বসে থাকবে, তারাও তো বঞ্চিত। হ্যাঁ, প্রশ্নভুল মামলা হাইকোর্টে এখনও বিচারাধীন, এই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে সিঙ্গেল বেঞ্চের যে রায় আসুক, পরবর্তীকালে দেখা যাবে। আমাদের পর্ষদ সভাপতির মুখ থেকে যেটুকু শোনা, অনেক বড় বড় এক্সপার্ট, শুধু আমাদের রাজ্যের না বাইরের রাজ্যের এক্সপার্টরাও কিন্তু আমাদের কোশ্চেন বিশ্লেষণ করেছেন, 22 স্টেটের কোশ্চেন বিশ্লেষণ করেছেন, কোনো ভুল নেই বলে ওনারা বলছেন। তো দেখা যাক আইনি বিষয়, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। মহামান্য আদালত যে রায় দেবে সেই রায় মাথা পেতে নেব। হ্যাঁ, ক্লাস 5টা মে মাসের ফার্স্ট উইকে হিয়ারিং আছে। এটুকু বলতে পারি, একটা ঐতিহাসিক কেস ক্লাস 5। অনেক বড় বড় অ্যাডভোকেটের কাছে শুনেছি যে এই যে কেসটা আপনারা করেছেন একটা ঐতিহাসিক কেস। সরকার যদি মনে করে, আমাদের যে পর্যন্ত অর্ডার এসছে, সরকার যদি মনে করে এই 5ম শ্রেণীর মামলার মাধ্যমে আমরা ভ্যাকান্সি ইনক্রিজ করব, সরকার করতে পারে। আর এই ক্লাস 5 যদি বাস্তব মানে যদি সরকার স্বচ্ছতা থাকে, কারণ হাজার হাজার কোটি টাকা ব্যয় আছে, তো আমরা বলেছিলাম যে আমরা হাই স্কুলে ক্লাস 5 থাকুক, সেটা আমাদের বাধা নেই, কিন্তু অন্তত যারা পড়াবেন তারা যেন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড থাকে এবং তারা যেন 22 স্টেট থেকে নেওয়া হয়। তো এই 5ম শ্রেণীর এই ঐতিহাসিক কেস যদি সরকার ইচ্ছে করে, সরকারের সদিচ্ছা থাকে, যদি রিক্রুটমেন্ট করে, আমি আবারও বলছি টেট পাস কেউ বসে থাকবে না। যদি 5ম শ্রেণী আসে, টেট পাস কেউ বসে থাকবে না, এটা একদম সর্বজন স্বীকৃত। অনেক ডিআইরা আমাদের সাথে যোগাযোগ করেছে, অনেক বড় বড় অ্যাডভোকেটরা যোগাযোগ করেছে, আমাদের রিটটা নিয়ে দেখতে চেয়েছে যে রিটটা কি আছে 5ম শ্রেণীটা। যেভাবে মোহিত এবং আমাদের বেশ কয়েকজন অ্যাডভোকেট যারা পুরো এনসিটি রুলস এবং সেই রাধাকৃষ্ণান কমিশন থেকে শুরু করে ভারতবর্ষে যে কটা কমিশন পর পর ধাপে 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 যে কমিশনগুলো এসছে, কখনো মানে কলেজে উচ্চ মাধ্যমিক ছিল, সেই সব বিষয় কোন সালে কি কার তথ্য কোন তথ্য, এবং আমাদের যে প্রত্যেকটা রাজ্যের রুলসগুলো সেগুলো এক জায়গায় করে, সেগুলো অনেক মানে পড়াশুনো করে, অনেক বারে বারে ড্রাফট করে আজকে 5ম শ্রেণীর মামলাটা সঠিক জায়গায় এসছে। এবং যিনি লড়ছেন যথেষ্ট মজবুত, এবং আপনারা দেখেছেন লাস্ট হিয়ারিংটা,
আশা রাখছি এই রায় যদি সরকার মনে করে যে না, এটা সত্যি আমাদের একটা হকের দাবি, এটা আজ না হোক কাল কিন্তু হবে। পঞ্চম শ্রেণীর মামলাটা কিন্তু ফেলে দেওয়া মামলা না, ঐতিহাসিক মামলা। যারা দেখেছেন তারা বুঝতে পারছেন। এই পঞ্চম শ্রেণী যদি প্রাথমিকে আসে, টেট পাস খুঁজে পাওয়া যাবে না। আপনারা যারা টেট কোয়ালিফাই করে আছেন, এখনও আবারও বলছি আপনারা ভাগ্যবান, আপনারা ভাগ্যবান। যদি পঞ্চম শ্রেণী আসে তাহলে টেট পাস খুঁজে পাওয়া যাবে না, রিক্রুটমেন্ট সবার হয়ে যাবে। এটা একদম সর্বজন স্বীকৃত। এবং আবারও আমি গলা ফাটিয়ে বলছি, পঞ্চম শ্রেণী প্রাথমিকে আসলে শূন্যপদ এত হারে আসবে, আপনাদের চাকরি পাওয়ার পরও শূন্যপদ পড়ে থাকবে। কিন্তু একটাই কথা, সেটা সরকারের সদিচ্ছা থাকা চাই। আমাদের এখনও ভরসা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ যে আপনার কথা অনুযায়ী আপনি বলেছিলেন যে ধাপে ধাপে পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে নিয়ে আসবেন। সেইভাবে ধাপে ধাপে আমাদের শূন্যপদগুলো বাড়ান। এবং যারা 22 স্টেটে পাশ করেছে অনেক আছে, আমাদের সদানন্দা দেখছে পূর্ব বর্ধমান থেকে, অনেক বয়স হয়েছে, 14 সালে কোনো কারণে টেট পাস করতে পারেনি, 17 সালেও কোশ্চেনের ব্যাপারটা জানে, কিন্তু 22-এ সে পাশ করেছে। খুব লড়াই করে, বাড়িতে বাবা অসুস্থ, স্ট্রোক হয়ে বাড়িতে দীর্ঘদিন পড়ে আছে। তো এই সব মানুষগুলো অনেক পুরনো মাধ্যমিক, তো এই সব বঞ্চিত, কিন্তু স্বপ্ন শিক্ষক হওয়ার স্বপ্নগুলো পূরণ হতে পারে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো ওনার মুখের যে ভিডিও ফুটেজটা আপনারা দেখেছেন, যে প্রাথমিকে পঞ্চম শ্রেণী এনে আমরা শূন্যপদ ইনক্রিজ করব। তো সেই অনুযায়ী সরকারের পাশে আছি আমরা। আবারও বলছি, সেদিনও স্যারের সাথে কথা হয়েছিলেন, শিক্ষামন্ত্রী স্যারের সাথে, উনি তো পরিষ্কার বললেন যে ভোটের পর নিয়োগ দেব। আপনারা সেই ফুটেজটা দেখেছেন, কথা বলেছি আমরা। তো সব দিক থেকে চেষ্টা করছি। আপনারা 22-এর 23 জেলা বলবো যে একটু ইন্টারভিউ করতে থাকুন, এবং আইনি পদগুলো যেগুলো আমরা যাচ্ছি সেগুলো জানুন, বুঝুন, এবং নিজের স্বপ্নটার প্রতি একদম একদম আপনার এমটা ঠিক রেখে দিন। আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন না। দেখবেন আজকে যেমন 2017 যারা চাকরি পেয়েছে, আজকে একজনের সাথে কথা হচ্ছিল যে দাদা আমি এই বাচ্চাদের নিয়ে বসে আছি, টিফিনে ওরা খেলাধুলো করছে যাতে ওরা রাস্তায় না বেরোয়, তো এই বসে আছি, ওরা খেলাধুলো করছে, শিক্ষার্থীরা টিফিনে খাওয়া দাওয়া করছে, খেলাধুলো করছে মাঠে এই গরমে, তো এরা যাতে রাস্তায় না বেরোয় তাই এই বসে আছি গেটের পাশে। তো সেই সব একসময় আন্দোলন করেছিলাম। তো ভালো লাগলো কথাটা শুনে, যে তার বাবা নেই, মায়ের মুখে অন্তত হাসিটা ফোটাতে পেরেছে। আমরাও একদিন পারবো। তাই বলবো, আসুন হাতে হাত রেখে একসাথে থাকি, এবং আমাদের পর্ষদ সভাপতির প্রতি এখনও ভরসা আমাদের আছে এবং ভরসা রাখি, এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর প্রতি ভরসা রেখে এগিয়ে যাই। শূন্যপদটা যাতে বেশি পাই সেই বিষয়টা বারে অনুরোধ রাখবো, এবং সামনের দিনেও রেখেছি। হ্যাঁ, পরবর্তীকালে পর্ষদ সভাপতি যদি রাখতেই হবে, আমাদের শূন্যপদের বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ 22 স্টেট যে কি করতে পারে সেটা, আমরা তো পথে নামতে চাই না, আমরা কোনো বিরোধী দল নয়। আমরা কখনো গেছি নবান্নে, শিবপুর থানায় বসে আছি সারা রাত, সারাদিন, রাত্রে ছেড়েছে, কখনো বিকাশ ভবনে বারে, কখনো এপিসি ভবনে। তো বারে মিছিল, ধর্না, খিদে আছে, অনেক খিদে আছে। আমি শেষ করব লাইভটা, কারো যদি জানার থাকে একটুখানি বলবেন। শুনুন, যে যাই বলুন না কেন, আমাদের হকের দাবি 700 টেট, এই টেটে কোনোরূপ দুর্নীতি হয়নি, শুধু বাংলা না সারা ভারতবর্ষ দেখেছে। সুতরাং এই টেটটার রিক্রুটমেন্ট বিহারের মতো হবে। আর এই দাবিতে যেখানে যেতে হয় সেখানে যাব, থানায় একদিনের জায়গায় 10 দিন বসতে হয়, বসবো, কিন্তু আমাদের হকের দাবি থেকে আমরা নড়ব না। এটা 23 জেলা, আমরা দাঁতে দাঁত চেপে থাকুন। 20-22টা কমপ্লিট হোক, তারপর দেখা যাবে। চলতি রিক্রুটমেন্টটা কমপ্লিট হোক, তারপর দেখা যাবে। আর কমপ্লিট যাতে ডিলে না হয় সে বিষয়টা কিন্তু আমরা দেখছি। শুনুন, 22 স্টেট কত হাজার কি করে বলবো, মোটামুটি বিএড তো 1 লাখের কাছাকাছি বেরিয়ে গেছে,
আর বাদবাকি অনেকের ট্রেনিংয়ের ব্যাপার আছে। তো এই সব বাদ দিয়ে কত হতে পারে আমি এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু বলবো না। অফিসিয়ালি খুব দ্রুত পেয়ে যাবেন, খুব দ্রুত অফিসিয়ালি পাবেন। আপনাদের 23 জেলাকে আবারও ধন্যবাদ দেব যে যে কোনো সমস্যায় আপনারা এগিয়ে এসছেন। এই পুরো কৃতজ্ঞতাটা এখনও পর্যন্ত ম্যাট আসতে পারেনি, বিএডরা আসতে পারেনি, শুধু আপনাদের জন্যই আজকে আসতে পারেনি। এবং সামনের দিনে চেষ্টা করা হবে 23 জেলার পক্ষ থেকে যাতে একটা টেট পাস যাতে বেশি না হয় সেই বিষয়টার দিকে নজর থাকবে। আর দিনের শেষে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ, ভালো করে শুনবেন, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ দিনের শেষে যত বড় বড় আইনি বাধা আসুন না কেন 23 জেলা সবসময় তৈরি। 23 জেলার সাধারণ শিক্ষক শিক্ষিকারা সবসময় তৈরি সেটা আটকানোর জন্য। এটা সর্বজন স্বীকৃত। 1 সপ্তাহের মধ্যে বিএডের বিরুদ্ধে যেভাবে আপনারা পাঠালেন তার জন্য কুর্নিশ জানাই, মাথা নত করে কুর্নিশ জানাই। এটা আপনাদের কৃতজ্ঞতা, আর এই কৃতজ্ঞতার জেরেই আপনারা সফলতা আসবেন। কথা দিলাম সফলতা দিনের শেষে আমরা পাবো। এই পরিশ্রম বিফলে যাবে না, এই পরিশ্রম বিফলে যাবে না। শুধু বলবো 22-এর স্বার্থ বিঘ্নিত হলে ছেড়ে কথা বলবে না 23 জেলা। শুনুন, বিএড টেট পাস সার্টিফিকেট, বারবার বলছি, সুপ্রিম কোর্টের রেসপেক্টিভ ব্যাপারটা একটু দেখবেন, অনলি ইন সার্ভিস। বাদ বাকি যারা আছে তারা কিন্তু অবৈধ। সুতরাং এই বিষয়ে দেখো, অনেক কেস আমরা সার্টিফিকেট বাতিলে কিছু কিছু মামলায় কিন্তু জিতেছি আমরা, কিন্তু সেটা কিন্তু বাইরে বের করিনি। আমি এখনও লাইভে বলবো না। আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা সৌরভ আছে, দেখছে, মহিত আছে, আমরা কিন্তু এরকম মানে বিএডের মতো একটা প্রশিক্ষণ প্রাপ্তদের কিন্তু অলরেডি অবৈধ বলে, অলরেডি ইনভ্যালিড বলে কিন্তু একটা অর্ডার নিয়ে এসছি, কিন্তু সেই অর্ডার কপিটা কিন্তু আমরা এখনও পর্যন্ত বাইরে বের করিনি। তার একটাই কারণ, আজকে যদি বাইরে বের করি কালকে কিন্তু পার্টি হয়ে ক্যান ফাইল করে ঢুকে সেই কেসটা কিন্তু আবার তুলবে। যেটা একদল বিএড সার্টিফিকেট বাতিল করতে গিয়ে যে ভুলটা করেছে, নিজেদের আধিপত্য, নিজেদের অবদান দেখাতে গিয়ে জিনিসটা আরও ডিলে করে দিল ব্যাপারটাকে। আমি বলছি কিছু কিছু আইনি পথে গেলে একটু চেপে থাকতে হয়। সোশ্যাল মিডিয়াতে সবসময় কেস নাম্বার, অ্যাডভোকেট নেম দিলে প্রতিপক্ষ যাদের বিরুদ্ধে করছি আমরা, তারা কিন্তু এই জায়গাটা পেয়ে যায় এবং সাথে সাথে ক্যান ফাইল করে ঢুকে আপনার কেসটা কিন্তু ডিলে করে দেয়। আরও যে হারে আপনি আগে অর্ডারটা পেতেন, সেই অর্ডারটা পেতে কিন্তু আপনার আরও 2 মাস 6 মাস দেরি করিয়ে দেয়। তাই বলবো, যে মামলা যেই করুন না কেন 22-এর স্বার্থে, সবাই আমরা ভাই বোন, আমাদের দিদি দাদা, যে 22-এর স্বার্থে যে মামলা করুন না কেন, অন্তত 23 জেলা 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের 23 জেলার যে কোনো একজন অ্যাডমিনের সাথে আলোচনা করবেন, যারা নেতৃত্ব দেয়, যথেষ্ট ভালো কথাই বলবে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রহরীর মতো আমরা জেগে আছি 23 জেলা। শুধু একটাই পথের কাঁটা, এই 20-22 ভ্যালিড কি ইনভ্যালিড এইটা জানার জন্য অপেক্ষায় আছি, তারপর দেখে নেব। হবু শিক্ষক মুখের ভাষা কোনোদিনই খারাপ করেনি আজ পর্যন্ত, কোনোদিন পর সমালোচনা করিনি। আপনারা জানেন আমার নাম দিয়ে আমি লাইভ করি না, যে আমি এই বলছি আমি এই লাইভ করছি, আমার নাম দিয়ে কোনোদিন আমি লাইভ করি না। আমি এই গাজি বলছি আমি লাইভ করছি, আমার নাম দিয়ে লাইভ করি না। আমরা পর সমালোচনা করি না, আত্মসমালোচনা করি, সম্মান দিই। বাচ্চারা কি শিখবে যদি আমাদের মধ্যে আমরা এই সমালোচনা করি, মানে পর সমালোচনা করি, এই হয়েছে ওই হয়েছে, নিন্দুকের মতো কাজ করি? বাচ্চাদের কি শেখাবো? আমরা কখনো বন্ধু হব, কখনো বাচ্চাদের সাথে অভিভাবকের মতো কাজ করব, কখনো শিক্ষকের রূপে তাদের জ্ঞান দেব? আমাদের মনটা কিন্তু ফুলের মতো চাই। আর একটা ফুলকে তৈরি করছি আমরা, তারা পরবর্তীকালে কেউ শিক্ষাবিদ, কেউ প্রধানমন্ত্রী, কেউ রাষ্ট্রপতি, কেউ রাজ্যপাল, কেউ মুখ্যমন্ত্রী, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ মানে প্রত্যেকটা পেশায় ঢুকে যাবে এই বাচ্চারা। এদের মনোবিজ্ঞানসম্মত শিক্ষা দিতে হবে। তার আগে আমাদের নিজেদের শিখতে হবে, আমাদের কথা, আমাদের চলা, আমাদের
পোশাক, এগুলো শিখতে হবে। 23 জেলা অনেক স্বচ্ছ, মানে এবং যারা 22 স্টেট পাস করেছে আমি দেখেছি বিভিন্ন জেলার মানে শিক্ষক রূপ যেগুলো মানে দেখলে তো বোঝা যায়। তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের সঠিক যোগ্য সম্মান পাবেন, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, অবশ্যই সে বিষয়টা পর্ষদ সভাপতিকে মানে মানে ল অফিসারকে বলে আসা হয়েছে যে যাতে 23 তারিখের কেসটা যাতে শেষ চূড়ান্ত পর্যায়ে যাতে শুনানিটা হয়। আমাদের দিক থেকে যতটা চাপের সেটুকু রেখে দিচ্ছি। তো 23 জেলাকে অসংখ্য আবার ধন্যবাদ দিয়ে শেষ করব। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই বলবেন। আর সবচেয়ে বড় কথা বলবো যে কিছু কিছু নেগেটিভ কমেন্ট আছে, মানে যেহেতু আমার পার্সোনাল অ্যাকাউন্টে করছি, তো কিছু কিছু নেগেটিভ কমেন্ট আছে, মানে আসছে, সেগুলো আশা করি 22 স্টেট পাস নয় কোনো মতে, এবং আগে পূর্ণপুর স্বীকৃত নয়, ডিএলএড নয়। তো আপনারা যে কমেন্টগুলো আমার প্রোফাইলে যারা করছে নেগেটিভ কমেন্ট, এদেরকে একটুখানি দিয়ে দিন, কারণ শিক্ষক আপনি শিক্ষক সুলভ আচরণে দিয়ে দিন। কারণ এই ম্যাট আটকানোর জন্যই আমাদের শত্রুর অভাব নেই। মাঝে মাঝে বলছে যে ম্যাট আটকাতে গেলে তোমাকে ছাড়বো না। জেলার থেকে, বিভিন্ন জেলার থেকে কম ফোন আসছে যে আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন, ম্যাটটাকে আটকাতে পারবেন না, ম্যাট আটকাতে যাবেন না। কেন গরিব, মানে আমরা পাস করতে পারিনি, আমরা গরিব, আমাদের ভাতটা কেন মারছেন, ম্যাট আটকাতে কেন যাচ্ছেন, আপনারা তো পাস করে আছেন। তো এইভাবে কিন্তু বিভিন্ন জেলার থেকে কিন্তু কল আসে, যেগুলো অনেকে বলে যে আপনারা ম্যাট আটকাছেন কেন, আমরা পাস করতে চাইছি, আপনারা পাস করতে দেবেন না, আপনারা তো পাস করে আছেন, আমাদের তো কিছু বলছি না। তো বিভিন্নভাবে যারা ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত নয় তারা কিন্তু এই কমেন্টেও এমন করছে, আমাদের কিন্তু পিছনেও কিন্তু অনেকে টেক্সট করছে এবং ফোনেও কিন্তু আমাদের থ্রেট দিচ্ছে যে ম্যাট আটকাতে কেন যাচ্ছেন, বিএডের সার্টিফিকেট বাতিল করতে কেন যাচ্ছেন। তো এই বিষয়গুলো যারা 22 স্টেট পাস আছেন, পূর্ণ প্রশিক্ষিত হয়ে 22 স্টেট পাস আছেন, আপনারা দেখলে একটু কমেন্ট করে যাবেন। কারণ আমাদের যদি মাথা নুইয়ে দিতে চায় কিন্তু আমরা শুনবো না, কারণ আমরা বৈধ। তাই বলবো কমেন্ট দেখে আপনারা নিজেরাই কমেন্ট করবেন। যারা 22কে ভালোবাসেন, যারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট কোয়ালিফাই করে আছেন, তারা এই কমেন্টগুলোর জবাব দেবেন। কারণ আপনারা ভাবছেন হয়তো এমনি এমনি হয়ে যাচ্ছে, তা নয়। এই ম্যাট আটকাতে গেছি, এখান থেকে প্রায় 7-8 দিন আগে ফোন এসছে, আপনি কোনোভাবে যাবেন না বিদেশ গাজী দেওয়া। আমি ভালো করে বলছি, আমরা ম্যাটে হয়তো পাস করে যাব 14 ক্যান্ডিডেট, আপনারা তো পাস করে আছেন, আমাদের ভাতটা মারছেন কেন? কিন্তু এটা ভাত মারা বা ফোন করে থ্রেট দেওয়ার কাজ নয়, এটা অ্যাকচুয়ালি তো আইনি পথে লড়াই হবে। এখানে পার্সোনালি আমাকে থ্রেট দিয়ে কী হবে যে ম্যাট আটকাতে যাবেন না, আপনি গেলে ভালো হবে না, বিএডের সার্টিফিকেট বাতিল করতে যাবেন না। তো ব্যক্তিগতভাবে আক্রমণগুলো কিন্তু করছে, কমেন্টও করছে। আমার তো কমেন্ট, সত্যি কথা বলতে যা কমেন্ট হয় 23 জেলার পক্ষ থেকে, যে ভালোবাসা আমি এর আগেও পেয়েছি বা পাচ্ছি, সব কমেন্ট দেখে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তাই বলবো যারা কমেন্টগুলো করছে, যারা ম্যাটটা চাইছে যে ম্যাটটা আসুক, হাজার হাজার টেট পাস আবার তৈরি হোক 14 থেকে, এবং তারা রিক্রুটমেন্ট দ্রুত, সবার আগে রিক্রুটমেন্ট নেই, তারা কিন্তু এটা দেখে কিন্তু তাদের কিন্তু মানে কি বলবো, তারা আগুন হয়ে যাচ্ছে। তো আমার দিকে যদি কোনো আঙুল তোলে সেটা আপনারা জবাব দিন, 23 জেলারা জবাব দিন। ম্যাটটা আটকাতে আবারও বলছি তৈরি আছি, 23 জেলায় পরবর্তীকালে আবার মিটিং হবে। হ্যাঁ, ভরসার আরেক নাম নয়, আমি নিজে ব্যক্তিগত কিছু না, 23 জেলা সবাই এগিয়ে এসছে বলেই সম্ভব হচ্ছে। হ্যাঁ, পিডিএফ মামলার খবরটা একটু বলবেন। পিডিএফ মামলা 3 সপ্তাহ টাইম দেওয়া হয়েছিল, সেই 3 সপ্তাহে পর্ষদ এখনও পর্যন্ত তাদের এফিডেভিট জমা দিইনি। আমি গতদিনে পর্ষদে গেছিলাম, সেই বিষয়টা তুলে ধরলাম এবং আমি আমাদের যে অর্ডার কপিটাও সেটা দেখিয়ে দিয়ে আসলাম। আশা করছি এই মাসে একটা শুনানি আছে, এই মাসে পেয়ে যাব। আইনি বিষয় এখন সম্পূর্ণ চূড়ান্ত পর্যায়ে বলা সম্ভব হয় না, তো চেষ্টা করে যাচ্ছি। আর একটা কথা বলে আমি শেষ করব, বিভিন্ন ইউটিউব চ্যানেল, সব ইউটিউব চ্যানেলকে বলবো না, বিভিন্ন
সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্ট পাবেন যে 8,000 ভ্যাকান্সি, কেউ বলছে 17,000 ভ্যাকান্সি। এই বিষয়ে মানে কেউ এখনো পর্যন্ত ঠিক বলতে পারে না। তবে চেষ্টা করে যাচ্ছি, দাঁতে দাঁত চেপে চেষ্টা করে যাচ্ছি যাতে ভ্যাকান্সি বেশি আসে, আর 20-22 মামলাটা যাতে 23 তারিখে কমপ্লিট হয়, তারপরে নতুন আপডেট নিয়ে আসবো। আশার আলো খুঁজে পাবেন। এই ঘন কালো মেঘ সরে অবশ্যই সূর্য উঠবে, অবশ্যই সূর্য উঠবে, এটুকুই বলার। আর আমরা সরকারের পাশে আছি বলেই আমরা কোনো পার্টিগতভাবে বলছি তা নয়। রাস্তায় নামলে আমরা বিরোধী তকমা পাই, আবার পার্টির সাপোর্টে কথা বললে, সরকারের সাপোর্টে কথা বললেও সরকারের সাপোর্টে কথা পাই। আমরা সত্যি কথা বলতে কি, আমরা কোনো পার্টিরও না, কোনো সরকারেরও না, আমরা শিক্ষক সমাজ। আমরা ভাবি শিক্ষক সমাজ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, তবু সরকারের পাশে আছি। আমাদের ভ্যাকান্সিটা যাতে দ্রুততার সহিত পাই এবং যাতে সবাই রিক্রুটমেন্ট পায়, এটা কিন্তু আমাদের কাম্য সরকারের কাছে। আমরা সরকারের কেউ না, কিন্তু সরকার আমরা নির্বাচিত করি। বিভিন্ন নেগেটিভ কমেন্ট আসে, আপনারা একটু ভালো করে ভাববেন। আমরা হবু শিক্ষক তো বুঝতে পারবো এখন সরকার বিরোধী নয়। আমরা রাজপথে, রাজপথে গেলে আমাদের বিরোধী তকমা লাগানো হয়, কিন্তু তারপরেও আমরা সরকারের কাছে বারে বারে তৃণমূল ভবনেও গেছি, অভিষেকদের অফিসেও গেছি। একটাই লক্ষ্য যে শূন্য পদটা দিন একটু। বিহারে নিয়োগ পেয়েছে, অনেক নিয়োগ পেয়েছে, সেই নিয়োগটা যাতে আমাদের আসে। সঠিক পথে এগোচ্ছি। তো এই জেলাকে আবারও নতমস্তকে প্রণাম। আপনারা যেভাবে পাশে আছেন, এই পরিশ্রম বিফলে যাবে না। একদিন আমরা ঠিক জয় ছিনিয়ে নিয়ে আসতে পারবো। একটু অপেক্ষা করুন, এটা একটা কঠিন সময়। সমস্ত সফলতা, এতদিন পর্যন্ত যে সফলতা পেয়েছি আমরা, সেটা সম্পূর্ণ 23 জেলা 22 স্টেটের জন্যই পেয়েছি। পাশে থাকুন। নমস্কার। আর যাদের যা জানার থাকবে, কেস আপডেট থেকে শুরু করে রেসপেক্টিভ গ্রুপ আছে আমাদের আলাদা। সোশ্যাল মিডিয়াতে অহেতুক কোনো প্রশ্ন করে সেখানে কোনো জবাব পাবেন না। সোশ্যাল মিডিয়াতে অহেতুক কোনো কন্ট্রোভার্সি করতে যাবেন না, এগুলো হবু শিক্ষকের কাজ নয়। আমাদের যে রেসপেক্টিভ কেস আপডেট গ্রুপ আছে, সেখানে প্রতিনিয়ত আজকের দিনে কোন কেসগুলো উঠলো, তার অর্ডার কপিগুলো কি আছে, সেগুলো দেয়া হয়। একটু ফলো করো, আর একটু হবু শিক্ষকের মতো আমরা আমাদের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখি। আপনারা ইন্টারভিউয়ের জন্য টুকটাক করতে থাকুন। সামনের দিনে অবশ্যই এমন দিনে আমরা শিক্ষক রূপে স্কুলে থাকব। নমস্কার। আবারও সংগ্রামী অভিনন্দন 23 জেলাকে।